কামরাঙ্গীর চরে আওয়ামী লীগের নির্বাচনী সভায় জনতার ঢল। শেখ হাসিনা বললেন, উন্নয়নের জন্য দরকার সরকারের ধারাবাহিকতা, ভোট চাইলেন নৌকায়। পরপর দুবার একটানা ক্ষমতায় ছিলাম বলে আজকে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পেরেছি। আমি আছি আপনাদের সেবায়, আপনাদের সেবা করাই আমাদের কাজ। সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি তাহিয়া রুবাইয়াত অপলা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রচারণায় জমজমাট সারা দেশ। নির্বাচন ঘনিয়ে আসায় দম ফেলার ফুরসত নেই প্রার্থীদের। ভোট টানতে নানা প্রতিশ্রুতি। সারা দেশে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে পারবে জানালেন সিইসি। সেনা মোতায়েন নিয়ে ঐক্যফ্রন্টের বক্তব্য অনাকাঙ্ক্ষিত বলছেন বিশ্লেষকরা। দেখছেন বাহিনীকে রাজনীতিকরণের অপচেষ্টা হিসেবে, বিভ্রান্তি ছড়ানোর আশঙ্কা। এবং পিসিজেসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন। দেশকে আরও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়াই আওয়ামী লীগের লক্ষ্য বললেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে সরকারের ধারাবাহিকতা দরকার। সমৃদ্ধ দেশ গড়তে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও পরিকল্পনা তুলে ধরে সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। ঢাকার কামরাঙ্গীর চরে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন শেখ হাসিনা। বিএনপির শাসনামলের সন্ত্রাস ও দুর্নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি মানেই লুটপাট। আবারও ক্ষমতায় এলে বস্তিবাসীর আবাসন সমস্যা সমাধানে 10,000 ফ্ল্যাট নির্মাণের ঘোষণা দেন তিনি। সারা দেশটাকেই সার্বিকভাবে উন্নয়নের মহাপরিকল্পনা নিয়েছি। ইতিমধ্যে বাংলাদেশ আপনারা জানেন যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হয়েছে। বাংলাদেশ আজকে উন্নয়নের মহাসড়কে এর ধারাবাহিকতা বজায় রাখা একান্তভাবে প্রয়োজন। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে যারা ক্ষমতায় ছিল বিএনপি জামাত জোট, তারা জনগণের কোনো কল্যাণে কিছু দিতে পারে নাই, কিন্তু নিজেরা অর্থ সম্পদের মালিক হয়েছে, বিদেশে অর্থ পাচার করেছে, সেই অর্থ পাচার করতে যে ধরাও খেয়েছে। তারা এই দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে, অগ্নি সন্ত্রাস করে মানুষ হত্যা করেছে, 21 আগস্ট গ্রেনেড হামলা করে মানুষ হত্যা করেছে। পরপর দুবার একটানা ক্ষমতায় ছিলাম বলে আজকে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পেরেছি। মানুষের জীবন মান বদলেছে, মানুষের জীবন উন্নত হচ্ছে, সাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে, ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, পড়াশোনা করছে, স্কুলগুলি আমরা উন্নয়ন করেছি, দেশের মানুষের ভাগ্য আমরা গড়ে তুলছি। বাংলাদেশের জনগণের ভাগ্য গড়ার জন্যই আমার রাজনীতি। কামরাঙ্গীর চরে আমরা যারা ছিন্নমূল মানুষ, বস্তিবাসী, বস্তিগুলির চরম দুরবস্থা, তারা যাতে ফ্ল্যাট বাড়িতে থাকতে পারে, আমরা সেই দিকে লক্ষ্য রেখে এই এলাকায় 10,000 ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। এই নির্বাচন হচ্ছে আমাদের বিজয়ের মাসে, তাই আপনাদের কাছে আমরা আবার এসেছি নির্বাচনে আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবার জন্য। নৌকা মার্কায় ভোট চাই। আপনারা নৌকা মার্কায় ভোট দেবেন তো? দেবেন? আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমি আছি আপনাদের সেবায়, আপনাদের সেবা করাই আমাদের কাজ। নির্বাচনের বাকি আর মাত্র 5 দিন। শীত উপেক্ষা করে সারা দেশে চলছে নির্বাচনী গণসংযোগ। কোথাও ভোটারদের সঙ্গে আলাপচারিতা, আবার কোথাও উৎসবের আমেজে নৌকার পক্ষে মিছিল মিটিং। ফেনীতে এক পথসভায় অংশ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সেনাবাহিনীকে স্বাগত জানিয়ে বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কাজ করবে সশস্ত্র বাহিনী। সোমবার দুপুরে আওয়ামী চিকিৎসক পরিষদের আয়োজনে বর্ণাঢ্য নির্বাচনী শোভাযাত্রা বের হয় রাজধানীতে। এতে ঢাকার কয়েকটি আসনে নৌকা প্রতীকের প্রার্থীরা অংশ নেন।
ফেনীতে নৌকার পক্ষে প্রচারণা চালান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যাত্রাপথে ছোট ছোট পথসভায় বক্তব্য রাখেন তিনি। সেনাবাহিনীকে স্বাগত জানিয়ে বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করবে সশস্ত্র বাহিনী। অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ নির্বাচনের স্বার্থে আমি আর আওয়ামী লীগের পক্ষ থেকে দেশপ্রেমিক সেনাবাহিনীকে স্বাগত জানিয়ে বলবো, সেনাবাহিনীকে কেউ যেন বিতর্কিত করতে না পারে। শেখ হাসিনার আগমন। এদিকে কামরাঙ্গীরচরে আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় ঢাকার 2 আসনের প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ভোটকেন্দ্র পাহারা দেবার নামে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বিএনপি। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করবেন এবং আমি বিশ্বাস করি বিবেকের ভোটে আমরা জয়লাভ করব। ডক্টর কামাল হোসেন সংবিধান প্রণেতা, তিনি প্রতিদিন তার বক্তব্যে সংবিধান ভঙ্গ করছেন। নির্বাচন কেন্দ্র পাহারা দেওয়ার নামে আগের দিন একটা উস্কানি দিচ্ছেন এবং একটা সন্ত্রাসী অবস্থা হানাহানির সৃষ্টি করতে চান। এখন থেকে আমরা প্রতিটি এলাকা পাহারা দেব, কোন বাইরের লোক বহিরাগত যাতে আমার এলাকায় না ঢুকতে পারে। ভোরে রাজধানীর বাসাবোতে সাধারণ মানুষের কাছে আওয়ামী লীগের উন্নয়ন তুলে ধরে ভোট প্রার্থনা করেন ঢাকার 9 আসনের প্রার্থী সাবের হোসেন চৌধুরী। রাজশাহী 2 আসনে মহাজোট প্রার্থী ফজলে হোসেন বাদশাহ নগরীর সাহেববাজার 0 পয়েন্ট থেকে গণসংযোগ করেন। খুলনার বাংলাদেশ ব্যাংক মোড় থেকে লিফলেট বিতরণের মধ্য দিয়ে গণসংযোগ করেন শেখ সালাউদ্দিন জুয়েল। চট্টগ্রাম 11 আসনে আওয়ামী লীগের প্রার্থী এম এ লতিফ আগ্রাবাদের 11 হাত থেকে শুরু করে ধ্যাবার পার বারেক বিল্ডিং এলাকায় গণসংযোগের পাশাপাশি পথসভা করেন। ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে বিজয়নগর উপজেলার হাজিপুর 7 বর্গ এলাকায় গণসংযোগ ও পথসভা করেন ওবায়দুল মুক্তাদির। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আবারও নৌকার পক্ষে ভোট চান তিনি। আমরা শিল্পে, বাণিজ্যে, আমরা শিক্ষায় দীক্ষায়, আপনাদের এই বুদন্তীয় শিক্ষায় দীক্ষায় এক অনন্য সাধারণ অবস্থান নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বুকে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকবে, আরো উপরের দিকে উঠবে। বরিশাল 2 আসনে উজিরপুর ও বানারীপাড়া এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ প্রার্থী শাহে আলম। ময়মনসিংহ 4 আসনে কালীবাড়ি এলাকায় মহাজোটের প্রার্থী রওশন এরশাদের পক্ষে লিফলেট বিতরণের মধ্য দিয়ে প্রচারণা চালান তার সমর্থকরা। এছাড়া সারা দেশে বিভিন্ন স্থানে নৌকা মার্কায় ভোট চেয়ে প্রচারণা চালান প্রার্থী ও সমর্থকরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের মতো সকাল থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন বিভাগীয় এবং জেলা শহরে প্রচারণা চালাতে দেখা গেছে বিএনপি ঐক্য জোটের প্রার্থীদের। ভোটারদের সমর্থন পেতে দিচ্ছেন তারা নানা প্রতিশ্রুতি। সকালে রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ির কবরস্থান এলাকা থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ শুরু করেন ঢাকা 5 আসনে বিএনপি মনোনীত প্রার্থী নবিউল্লাহ নবী। স্থানীয়দের মধ্যে লিফলেট বিতরণ করে ধানের শীষে ভোট চান তিনি। 80% এলাকায় আমার গণসংযোগ প্রায় শেষ হয়ে গেছে। সেনাবাহিনী নেমেছে আমাদের এলাকাতে, সেনাবাহিনীকে আমি ধন্যবাদ জানাই, কারণ তারা জাতির আশার আলো। এই নির্বাচনের মাধ্যমে তারা প্রমাণ করতে পারে যে তারা আসলে নিরপেক্ষ। এদিকে সকালে যাত্রাবাড়ির দীপ্তি রোড এলাকায় গণসংযোগ চালান ঢাকা 4 আসনের বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ। এ সময় নানা প্রতিশ্রুতি সম্বলিত লিফলেট বিতরণ করে ধানের শীষে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি। বেলা 11টার কিছু পরে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের সামনে থেকে প্রচারণা শুরু করেন ঢাকা 13 আসনে বিএনপির প্রার্থী আব্দুস সালাম। এ সময় দলীয় নেতাকর্মীদের গ্রেফতার বন্ধের আহ্বান জানান তিনি। তীব্র শীত উপেক্ষা করে সকালে রাজশাহী শহরের 23 নম্বর ওয়ার্ডের আলুপট্টি এলাকা থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রচারণা শুরু করেন সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু। এ সময় আশপাশের বিভিন্ন এলাকায়ও গণসংযোগ করতে দেখা যায় তাকে। সেনাবাহিনীর দায়িত্ব নেওয়ার পর জনগণের মধ্যে একটা প্রচন্ড আত্মবিশ্বাস ফিরে আসছে এবং নিরাপদ বোধ করছে। আমার ধারণা আজকের পর থেকে এবং ভোটের দিন বাংলাদেশে এবং আমাদের এই আসনে এটা ব্যাপক ভোট উৎসব হবে। ভোরের আলো ফুটতে গণসংযোগে ব্যস্ত হয়ে পড়েন খুলনা 2 আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। দলীয় নেতাকর্মীদের নিয়ে শহরের পল্লীমঙ্গল এলাকা থেকে শুরু করে 19 এবং 20 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচারণা চালান তিনি। এ সময় সেনাবাহিনী মাঠে নামায় ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। এছাড়াও বরিশাল 2-এ প্রচারণা চালান বিএনপির প্রার্থী সর্দার শরফুদ্দিন আহমেদ। ময়মনসিংহ 4 আসনে আবু ওহাব আকন্দ এবং গাইবান্ধা পৌরসভার বানিয়ারজান
এলাকায় গণসংযোগ করেন ঐক্যফ্রন্টের প্রার্থী আব্দুর রশিদ সরকার। অন্য কর্মকার, সময় সংবাদ। প্রচারণার আরো খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর গেন্ডারিয়ায় আছেন রিপোর্টার আতিকুর রহমান তমাল এবং বাড্ডায় আছেন মাহমুদ রাকিব। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি তমালের কাছে। তমাল। হ্যাঁ হপলা, যেমনটি বলছিলেন যে নির্বাচন কিন্তু দোরগোড়ায় রয়েছে, আর কিন্তু সময় খুবই কম রয়েছে, মাত্র 5 দিন রয়েছে নির্বাচনের। এরপরে কিন্তু জমজমাট যে 30 ডিসেম্বর নির্বাচন সেটা কিন্তু শুরু হচ্ছে। তো আপনাকে জানিয়ে রাখি যে আমি কিন্তু আজ সকাল থেকে ঢাকা 4, 5 এবং 6 নম্বর আসনে ঘুরেছি। আমি দেখেছি যে 5 এবং 4 কিন্তু বিএনপি যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু নেমেছিলেন। 5 রয়েছেন বিএনপি প্রার্থী নবিউল্লাহ নবী, তিনি কিন্তু সকাল 10:30 তার যে বাসা রয়েছে সেখান থেকে তিনি গণসংযোগ শুরু করেন এবং তিনি কিন্তু ধানের শেষে ভোট চান। এবং সেটি ছাড়া কিন্তু ঢাকা 4 রয়েছেন সালাউদ্দিন আহমেদ, তিনি কিন্তু সকাল 11টার দিকে তার এলাকা থেকে তিনি শুরু করেন প্রচারণা এবং তারপরে তিনি কিন্তু তার এলাকাটি ঘুরে ঘুরে তিনি কিন্তু ধানের শীষে ভোট চান আর কি। তো সেটি ছাড়াও আপনাকে জানিয়ে রাখি যে আওয়ামী লীগের কিন্তু আজকে কিন্তু 4, 5 এবং 6 কিন্তু কোনো ধরনের কোনো জনসংযোগ ছিল না, কারণ আজকে কামরাঙ্গীরচরে প্রধানমন্ত্রীর যে জনসভাটি রয়েছে সেখানে কিন্তু আওয়ামী লীগের যারা রয়েছেন অর্থাৎ হাবিবুর রহমান মোল্লা 5 প্রার্থী এবং 4 যিনি রয়েছেন তারা কিন্তু সবাই সেখানে গিয়েছেন। তো আপনাকে জানিয়ে রাখি যে এই এলাকাটা কিন্তু যাত্রাবাড়ি এলাকাটির মধ্যে পড়েছে এবং সেখানে কিন্তু অনেক ধরনের সমস্যা রয়েছে, সংকট রয়েছে। ভোটাররা বলছেন যিনি প্রার্থী নির্বাচিত হন না কেন তিনি যেন এই সমস্যাগুলোর সমাধান করে দেন। এবং সেটা ছাড়াও কিন্তু আপনাকে জানিয়ে রাখি যে 4, 5 এবং 6 কিন্তু পর্যায়ক্রমে ভোটার রয়েছে। মনে করেন 5 কিন্তু 4.5 লাখ ভোটার রয়েছেন। তো সেই মুহূর্তে কিন্তু আমাদের আরেক রিপোর্টার রয়েছে বাড্ডায়, মাহমুদ রাকিব। আমরা এখন চলে যাব তার কাছে। রাকিব। তাহলে একইভাবে রাজধানীর বিভিন্ন আসনে আমরা দেখেছি আওয়ামী লীগের যারা প্রার্থী রয়েছে তারাও কিন্তু সকাল থেকে আজ শীতকে উপেক্ষা করে বেশ উৎসবমুখর পরিবেশে প্রচারণা করছেন। সকালে আমরা দেখেছিলাম ঢাকা 18 আসনে আওয়ামী লীগের প্রার্থী সাহারা খাতুন তিনি দক্ষিণ খান এবং উত্তর খানে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে বেশ উৎসবমুখর পরিবেশে এবং একটি আনন্দমুখর অবস্থায় প্রচারণা করেছেন এবং তিনি বলেছেন যে আগামীতে যদি আবার সংসদ নির্বাচিত হতে পারেন তাহলে তিনি ওই এলাকার যেসব এলাকা এখনো অনুন্নত রয়েছে, বিশেষ করে যে 4টি আসন যে 4টি ইউনিয়ন নতুন করে ঢাকা সিটি কর্পোরেশনে যুক্ত হয়েছে সেগুলোকে উন্নয়নের জোরদার ভূমিকা রাখবেন। এর পাশাপাশি আমরা তার আগে দেখেছিলাম আরো সকালবেলা ঢাকা 9 আসনে আওয়ামী লীগ প্রার্থী সাবের হোসেন চৌধুরী, তিনিও কিন্তু আজ সকালে যখন মানুষ হাঁটতে বের হয় তখন তিনি প্রচারণা করেছেন। একইভাবে তিনিও বাড্ডা কিংবা যেসব এলাকা রয়েছে খিলগাঁও, বাসাবো, গোরান সেসব এলাকা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। এবং আমি যদি বলি এই মুহূর্তে রাজধানীর মালিবাগ বাজার এলাকায় একটি জনসভা হচ্ছে, যেখানে মূলত আওয়ামী লীগের প্রার্থী কে এম রহমতুল্লাহ, তিনি ঢাকা 11 আসনের প্রার্থী, তিনি সেই জনসভায় উপস্থিত হয়েছেন এবং তিনি সেখানে আমরা দেখেছি তার এই জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়েছেন। শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ সহ বিভিন্ন ব্যবসায়ীরা কিন্তু সেই জনসভায় উপস্থিত হয়েছেন এবং তারা সবাই কিন্তু আগামীতে 30 ডিসেম্বর নৌকার পক্ষে কাজ করতে সেখানে আহ্বান জানাচ্ছেন। একইভাবে কে এম রহমতুল্লাহ বলছেন যে বাড্ডা রামপুর এলাকায় তিনি যদি আগামীতে সংসদ সদস্য হন তাহলে এই এলাকার যেসব উন্নয়ন বাকি আছে সেগুলো তিনি করবেন। তো মোটামুটি আমার কাছে আওয়ামী লীগের যে প্রচারণা সবশেষ খবর। অপলা। নির্বাচনী প্রচারণার খবরাখবর জানাতে রাজধানীর গ্যান্ডারিয়া এবং বাড্ডা এলাকা থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মীরা। চলে যাচ্ছি পরবর্তী খবরে। নির্বাচনের সময় নিরপেক্ষভাবে ভূমিকা পালনের জন্য সেনাবাহিনীকে আবারও পরামর্শ দিলেন ঐক্যফ্রন্টের নেতারা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে পেশাজীবীদের সাথে মতবিনিময় সভায় তারা এই পরামর্শ দেন। এই সময় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন বলেন, যারা ভোটের অধিকার থেকে নাগরিকদের বঞ্চিত করে তারাই স্বাধীনতার শত্রু। সম্পদ লুট করে বিদেশে পাচার করা, সেকেন্ড হোম কানাডায় বেগমপাড়া, সুইস ব্যাংকে 6 লক্ষ কোটি টাকারও বেশি জমা করা, এইসব অপরাধে নৌকা আজ ডুবন্ত প্রায়। এই দেশে যে মনে করে যে আমাদেরকে ভয় দেখানো যাবে, আমরা ভীত হয়ে যাব, তারা আহমকের স্বর্গে বাস করে। বাঙালি ভীত না, বাঙালিকে ভয় দেখানো যাবে না, চ্যালেঞ্জ দিয়ে বলছি। 17-18 কোটি মানুষকে মেরে ফেলা অসম্ভব। যারা গুন্ডা পান্ডা লিলিয়ে মানুষকে, নিরীহ মানুষের উপরে আক্রমণ করে তারা কাপুরুষ। সেনাবাহিনী ভাইরা যে শহীদদের উত্তরসূরি, বীর মুক্তিযোদ্ধাদের উত্তরসূরি, আপনারা অন্তত এই দেশে আমাদের যে ভোট অধিকার এটাকে রক্ষা করা ছাড়া দ্বিতীয় কোনো আপনাদের দায়িত্ব নাই। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে রাজনৈতিক দলগুলো। ভোটারদের প্রত্যাশা বাস্তবায়ন হবে এলাকার উন্নয়নের অঙ্গীকার। আজ থাকছে ঢাকা জেলা ও মহানগরীর সাধারণ মানুষের প্রত্যাশার কথা।
আসন্ন নির্বাচনে ঢাকা জেলা ও মহানগরীতে গুরুত্ব পাবে মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়ন ও নাগরিক সুবিধা নিশ্চিতের প্রতিশ্রুতি। কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত, যানজট নিরসন, গ্যাস ও পার্কিং সংকট নিরসন এবং সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতের দাবি ভোটারদের। এছাড়া ঢাকা ও আশপাশের মহাসড়ক 4 লেনে উন্নীত করা, নদী দূষণ রোধ ও দখল উচ্ছেদ, পরিকল্পিত শিল্পায়ন, গুরুত্বপূর্ণ এলাকায় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার অঙ্গীকারও গুরুত্ব পাবে সমানতালে। দুপুরের সময় আরো থাকছে। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উদযাপনের সব প্রস্তুতি সম্পন্ন। গির্জাগুলোতে আলোকসজ্জা, হোটেল মোটেলে বিশেষ আয়োজন। নির্বাচনের দায়িত্ব পালনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে নেমেছে সেনাবাহিনী। চট্টগ্রাম, নাটোর ও চাঁদপুর সহ দেশের বিভিন্ন এলাকায় তাদের টহল দিতে দেখা যায়। সকালে চট্টগ্রামের কলেজ রোড সহ বিভিন্ন সংসদীয় এলাকায় টহল দেন সেনাবাহিনীর সদস্যরা। 2রা জানুয়ারি পর্যন্ত মাঠে থেকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করবেন তারা। বগুড়ার মাঝিরা সেনানিবাস থেকে 17 প্যারা পদাতিক ব্যাটালিয়নের সদস্যরা নাটোরের টেক্সটাইল ইনস্টিটিউটে অবস্থান করছেন। সেখান থেকে বিভিন্ন দলে ভাগ হয়ে শহরের বিভিন্ন এলাকায় টহল দেন তারা। এছাড়া চাঁদপুর সহ দেশের বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় টহল দেন সেনাবাহিনীর সদস্যরা। প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরনের পদক্ষেপ নিতে পারবে সেনাবাহিনী। সকালে রাজধানীর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে EVM ব্যবহারের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে কথা জানান তিনি। কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে নিজ উদ্যোগে সেনাবাহিনী ব্যবস্থা নিতে পারবে জানিয়ে CEC আরও বলেন, সেনাবাহিনী মাঠে নামায় ভোটার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা ফিরে আসবে। যদি সেনাবাহিনীর সামনে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে নিয়ন্ত্রণের প্রয়োজন হবে, তখন তারা নিজে স্ব-উদ্যোগে সেখানে গিয়ে সে পরিস্থিতি সামাল দিতে পারবে। সেনাবাহিনী নিয়োগ করার, মোতায়েন করার উদ্দেশ্যই হলো ভোটারদের আস্থা আসবে। এবং এই সুযোগে আমি সব রাজনৈতিক দলের কাছে আবার অনুরোধ করি, বিনীতভাবে অনুরোধ করি যে নির্বাচনের মধ্যে যেন হয় সহিংসতা, নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি, তর্ক বিতর্ক, হাঙ্গামা এগুলো পরিহার করে কেবলমাত্র নির্বাচনী প্রচারণার মাধ্যমে তাদেরকে নিবদ্ধ থাকার জন্য অনুরোধ করি। আবারও প্রচারণার খবর। তৃতীয় দিনের মতো নিজ আসন থেকে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন মাশরাফির প্রচারণার খবর জানাতে নড়াইলে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল, মাশরাফি বিন মুর্তজা এই মাত্র লোহাগড়া উপজেলার শিয়ারবর তালতলা বাসস্ট্যান্ডে একটি পথসভা শেষ করেছেন। মাত্র 3 থেকে 4 মিনিট হয়েছে। আমরা চেষ্টা করছিলাম মাশরাফি বিন মুর্তজার এই জনসভাটি, এই পথসভাটি দেখানোর জন্য এবং মাশরাফি বিন মুর্তজা এখানে ভোটারদের উদ্দেশ্যে যে কথা বলেছে সেটা আপনাদের শোনানোর জন্য, কিন্তু আপনি এর আগেও আপনাদেরকে জানিয়েছিলাম সেটি হচ্ছে মাশরাফি বিন মুর্তজা একটি পথসভায় গেলে সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট সময় তিনি নেন, তারপরে কিন্তু তিনি পরবর্তী গন্তব্যে চলে যান। তো আমি যেটি বলছি, এই মুহূর্তে মাশরাফি বিন মুর্তজা এখানে সমাবেশ যে পথসভাটি ছিল সেটি শেষ করে তার যে পরবর্তী গন্তব্য শিয়ারবর বাজার, সেখানে তিনি চলে গেছেন। তো সকাল থেকে এখন পর্যন্ত মাশরাফি বিন মুর্তজা 6টি পথসভা করেছেন, 6টিতে আমি ছিলাম। মাশরাফি বিন মুর্তজা প্রত্যেকটি পথসভাতে একটি কথাই বলছেন, সেটি হচ্ছে তিনি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না। তিনি যেটি বলছেন, তাকে যদি ভোটাররা যোগ্য মনে করেন তাহলে যেন তাকে আগামী 30 ডিসেম্বরের নির্বাচনে তাকে যেন নির্বাচিত করেন। এবং মাশরাফি বিন মুর্তজা বলছেন যে তিনি কোনো ধরনের প্রতিশ্রুতি দিতে চান না। তিনি বলছেন তিনি যদি এই নির্বাচনে ভোটে সংসদ সদস্য হতে পারেন তাহলে নড়াইলবাসীর উন্নয়নের জন্য তিনি কাজ করবেন, কিন্তু সুনির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি তিনি দেবেন না। আর এছাড়া আমরা দেখছি যে মাশরাফি বিন মুর্তজা গত 2 দিনের মতো আজকেও যেখানেই যাচ্ছেন সেখানে কিন্তু মানুষজন উপচে পড়া ভিড় হচ্ছে। আমরা দেখছি মাশরাফি বিন মুর্তজা যেখানে পথসভা করেন সেখানে শুধু মানুষের উপচে পড়া ভিড় নয়, মাশরাফি বিন মুর্তজা যে সড়ক দিয়ে আসবেন, অর্থাৎ মাশরাফি বিন মুর্তজা একটি পথসভা থেকে শেষ করে আরেকটি পথসভার গন্তব্যে যাওয়ার পথে, অর্থাৎ সেটি 2 কিলোমিটার, 2.5 কিলোমিটার কিংবা যে পরিমাণ দূরত্ব হোক না কেন, পুরোটা সময় জুড়ে আমরা দেখি রাস্তার দুপাশে মানুষজন ফুল নিয়ে দাঁড়িয়ে থাকেন। মানুষজন মাশরাফিকে এক নজর দেখার জন্য, মাশরাফিকে শুভেচ্ছা জানানোর জন্য তারা অপেক্ষা করেন। এবং আমরা বলছি যে মাশরাফি কিন্তু গত 3 দিন ধরে মোটর
সাইকেলে করে তিনি যেই তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তো আমরা দেখি মাশরাফি বিন মুর্তজা কিন্তু যে মোটর সাইকেলের মধ্যে থেকেই তার যারা ভক্তরা আছেন, তার যারা ভোটাররা আছেন, তাদেরকে তিনি শুভেচ্ছার জবাব দেন। ও মাশরাফি বিন মুর্তজা আরেকটি বিষয় জানিয়েছেন আমাদেরকে, সেটা হচ্ছে তার যে নির্বাচনী আসন লোহাগড়া এবং নড়াইল সদর, দুটি আসনে ২০টি উপজেলায় ২০টি ইউনিয়ন রয়েছে। তিনি মাশরাফি বিন মুর্তজা বলছেন তিনি চেষ্টা করবেন যে প্রচার প্রচারণা শেষ হওয়ার আগে ২০টি ইউনিয়নের সবগুলো জায়গা ঘুরতে। সেই কারণে তিনি অত্যন্ত দ্রুত গতিতে এবং অত্যন্ত গতির সঙ্গে এই তার প্রচারণা কার্যক্রম চালাচ্ছেন। তো লোহাগড়া থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। নড়াইল থেকে নির্বাচনী প্রচারণার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। দেখছেন দুপুরের সময়। সুইচ ৫০,০০০ বার অন অফ করা যায় নিশ্চিন্তে। ক্লিক সুইচ, চলছে চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে আরও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়াই আওয়ামী লীগের লক্ষ্য। সকালে গণভবনে পিইসি, জেএসসি ও সমমানের পরীক্ষার ফল হস্তান্তর অনুষ্ঠান ও বই উৎসবের উদ্বোধন করে বক্তব্য রাখেন তিনি। প্রধানমন্ত্রী আধুনিক ও বিজ্ঞানমনস্ক জনগোষ্ঠী গড়ে তোলার উপর গুরুত্ব দেন। নভেম্বরে শেষ হওয়া দেশের শিক্ষা ব্যবস্থার ক্ষুদে শিক্ষার্থীদের ফল প্রকাশ হলো সোমবার। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রাথমিক সমাপনী পরীক্ষা পিইসির ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। এই বছর পিইসি ও ইবতেদায়ী পরীক্ষায় পাশের হার ৯৭.59%, আর জিপিএ 5 পেয়েছে ৩,৬৮,১৯৩ জন শিক্ষার্থী। জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসির ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এছাড়া মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলাফল হস্তান্তর করেন। এই বছর জেএসসি ও জেডিসিতে গড় পাশের হার ৮৫.৮৩%। পরে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন পাঠ্যপুস্তক তুলে দিয়ে বই উৎসব ২০১৯-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বছরের শুরুতে বিনামূল্যে বই পাওয়া শিক্ষার প্রতি সবার আগ্রহ বেড়েছে। ঠিক সময় মতো পরীক্ষার রেজাল্ট দেওয়া, পরীক্ষার ফলাফল প্রকাশ করা আর বিনা পয়সায় বই বিতরণের মাধ্যমে আমাদের শিক্ষার প্রতি মানুষের উৎসাহ বাড়ছে। এই পরীক্ষাটা হওয়ার ফলে আমাদের ছেলে মেয়েদের ভিতরে, ওই ছোট ছোট শিশুরা, তাদের ভিতরে তখন থেকে একটা আত্মবিশ্বাস জেগে উঠছে। শিক্ষা দেশকে উন্নত সমৃদ্ধ করে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তার সরকার শিক্ষা সহ শিক্ষকদের মর্যাদা নিশ্চিতে কাজ করেছে। বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ দেশ গড়ে তুলব, সেটা করতে গেলে আমি সবসময়টাই মনে করি যে একমাত্র শিক্ষাই পারে যে একটা দেশকে উন্নত সমৃদ্ধ করতে, ক্ষুধামুক্ত করতে, দারিদ্র্যমুক্ত করতে। প্রাথমিক শিক্ষা থেকে নিয়ে শুরু করে উচ্চ শিক্ষা পর্যন্ত আমরা বৃত্তি দিচ্ছি এবং উচ্চ শিক্ষায় বৃত্তির জন্য আমরা একটা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ডও গঠন করেছি। এরপর গণভবনের মাঠে ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে খেলাধুলায় বেশ কিছু সময় কাটান সরকার প্রধান। এই সময় খোলা মাঠে প্রধানমন্ত্রীকে পেয়ে উচ্ছ্বসিত ছিল শিশু কিশোররা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। পিইসি, জেএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর উৎসবে মেতে উঠেছে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। এই মুহূর্তে রাজধানীর মিরপুরে মণিপুর স্কুল অ্যান্ড কলেজে আছেন রিপোর্টার শাহরিয়ার জামান দ্বীপ এবং বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আছেন রিপোর্টার ফিরদাউস সোহাগ। সরাসরি যাচ্ছি তাদের কাছে, প্রথমে যাচ্ছি দ্বীপের কাছে। দ্বীপ, স্বপ্ন, এই মুহূর্তে আমি রয়েছি রাজধানী মিরপুরে মণিপুর স্কুল অ্যান্ড কলেজে। কিছুক্ষণ আগে, অর্থাৎ এখন থেকে প্রায় মিনিট 10 আগে এখানকার আজকে যে পরীক্ষার ফলাফল দিয়েছে জেএসসি, জেডিসি এবং পিএসসি পরীক্ষার ফলাফল টাঙিয়ে দেওয়া হয়েছে দেওয়ালে, এবং আমরা দেখতে পাচ্ছি যে অভিভাবক এবং শিক্ষার্থীরা আসছেন, তারা দেখছেন আসলে তাদের সন্তানের যে রেজাল্টটি দেওয়া হচ্ছে সেই রেজাল্টটি। আমরা কয়েকজনের সাথে কথা বলেছিলাম এবং এখানকার স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি বলেছেন যে এখানকার জেএসসি পরীক্ষার্থী ছিল 320 জন এবং সকলেই পাশ করেছে এবং এখান থেকে 84 জন A+ পেয়েছেন, জিপিএ 5 পেয়েছেন, এবং পিএসসিতে এখানকার পরীক্ষার্থী ছিল 320 জন এবং সকলেই পাশ করেছেন। এবং এই এখন পর্যন্ত এখানে আসলে এই পিএসসিতে কতজন পরীক্ষার্থী জিপিএ 5 পেয়েছেন সেই বিষয়টি তারা এখনো নির্ণয় করতে পারেনি। আরেকটি বিষয় বলে রাখি যে আমরা দেখতে পেয়েছি যে স্কুলে যে বোর্ডটি রয়েছে সেই বোর্ডটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে রেজাল্টগুলি টাঙিয়ে দেওয়া হয়েছে এবং অভিভাবক এবং শিক্ষার্থীরা এসে দেখছে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পেয়েছি বেসরকারি উদ্যোগে এই স্কুলের যারা আগের শিক্ষার্থী ছিল তারা নিজেরা এখানে একটি ল্যাপটপ নিয়ে বসেছে এবং তারা ডিজিটাল
প্রযুক্তির মাধ্যমে যারা তাদের কাছে আসছে তাদের রেজাল্টটি বের করে দিচ্ছে এবং তারা যেটি বলছে যে অন্যান্য বছরের তুলনায় এবার এই মণিপুর উচ্চ বিদ্যালয়ের যে পরীক্ষার রেজাল্ট রয়েছে জেএসসি, জেডিসি এবং পিএসসি সেটি অনেক ভালো হয়েছে এবং অভিভাবকরা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তারা যেটি বলছেন যে একজন শিক্ষার্থীর যেমন অবদান রয়েছে তেমনি এই ভালো রেজাল্টের কিন্তু একটি বিদ্যালয়ের অবদান রয়েছে। তারা বলছেন যে এই বিদ্যালয়ে যারা শিক্ষক রয়েছে তাদেরকে নানাভাবে সহযোগিতা করেছে। আমরা দেখতে পেয়েছি যে এখানে যে ডিজিটাল প্রযুক্তির কথা বলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আসছে অভিভাবকরা, শিক্ষার্থীরা, তারা এসে কিন্তু দেখছে তাদের যে সন্তানের যে রেজাল্ট আছে সেই রেজাল্টটি তারা দেখছে এবং আমরা দেখতে পেয়েছি অনেকে যে স্কুলের বোর্ডে যে রেজাল্টটি দেওয়া হচ্ছে সেই রেজাল্টের পরও কিন্তু তারা এখানে আসছে এবং মিলিয়ে দেখছে। তো এই মুহূর্তে পরীক্ষার ফলাফলের খবর জানাতে বরিশালে আছেন আমাদের সহকর্মী ফেরদৌস সোহাগ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। ধন্যবাদ দীপ আপনাকে। আমি আছি বরিশাল নগরীর সদরঘাট সরকারি বালিকা বিদ্যালয়ে। আজকে রেজাল্ট দেওয়ার পর কিন্তু এখানে বেশ আনন্দ উল্লাস আমরা দেখতে পাচ্ছি। আমার পিছনে রয়েছে যারা এবার ভালো রেজাল্ট করেছে তারা। বরিশাল শিক্ষা বোর্ডের পাশের হার এবার কিন্তু অনেক পাশের হার রয়েছে। আমরা একটু বলার চেষ্টা করি, দেখাবার চেষ্টা করি। 97.05 যারা এখানে রয়েছে তারা কিন্তু আনন্দ উল্লাস করছে এবং তারা কিন্তু আমাদেরকে যেটা বলেছে যে অন্যান্য যে কোনো বারের তুলনায় ভালো রেজাল্ট করেছে। জিপিএ 5 পেয়েছে 4906 জন। আমরা রয়েছে বরিশাল নগরী সরকারি বালিকা বিদ্যালয়। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে 3324 জন পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, 240 জনের মধ্যে জিপিএ 5 পেয়েছে। এটা হচ্ছে যে জেএসসি রেজাল্ট আর প্রাথমিক যে শিক্ষা সমাপনী পরীক্ষা, এর মধ্যে আমরা দেখেছি যে 273 জন পরীক্ষা জিপিএ 5 পেয়েছে, 291 জন পরীক্ষা দিয়েছিল। এই স্কুলের রেজাল্ট, পাশের হার সবই কিন্তু ভালো। আর আমরা যে জায়গাটিতে রয়েছে বরিশাল শিক্ষা বোর্ডের পাশের হারের কথা যদি আমরা বলি, সেই পাশের হার কিন্তু অনেক ভালো অন্যান্য যে কোনো বারের তুলনায়। 97.05 আর 4906 জন পেয়েছে জিপিএ 5। এর মধ্যে মেয়েদের সংখ্যা হচ্ছে 3105 জন আর মেয়েদের সংখ্যা হচ্ছে 1801 জন। ছেলেদের সংখ্যা 1801 জন আর মেয়েদের সংখ্যা হচ্ছে 3105 জন। আমরা যদি একটু বলার চেষ্টা করি যে প্রতি বছরই কিন্তু বরিশাল শিক্ষা বোর্ডের এই জায়গাটিতে কিন্তু আনন্দ উল্লাস থাকে এবং শিক্ষা বোর্ডের বরিশালের অন্যান্য যত স্কুল রয়েছে, 4টি সরকারি স্কুল রয়েছে, সব স্কুল ভালো রেজাল্ট করছে। আর বেসরকারি স্কুলের মধ্যে উদয়ন স্কুল সহ অন্যান্য যে স্কুলগুলো রয়েছে তারা কিন্তু ভালো রেজাল্ট করেছে। এছাড়া আরেকটা জিনিস জানিয়ে রাখি যে এই ভালো রেজাল্ট করার কারণ জানতে চেয়েছিলাম এখানকার যিনি প্রধান শিক্ষক রয়েছেন তার কাছে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ সকলের একেবারে ঐক্যবদ্ধ প্রচেষ্টার কারণে আজকে এই রেজাল্ট। তো এই ছিল মোটামুটি বরিশাল থেকে এই যে রেজাল্ট, যে এইচএসসি, জেএসসি এবং পিএসসির যে রেজাল্ট তার সর্বশেষ। ফিরছি এখন স্টুডিওতে। স্বপ্না। পিএসসি, জেএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীদের যে উচ্ছ্বাস, সেই খবর জানাচ্ছিলেন বরিশাল থেকে ফেরদৌস সোহাগ। এর আগে মিরপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছে রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। দুপুরের সময় আরও থাকছে। নওগাঁয় ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার। প্রায় 7 ঘন্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের 12 জেলার ট্রেন যোগাযোগ চালু, স্বস্তি যাত্রীদের। স্ট্রাইকিং ফোর্স হিসেবে নির্বাচনী মাঠে সেনা মোতায়েন নিয়ে ঐক্যফ্রন্টের বক্তব্যকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। এটিকে সেনাবাহিনীকে রাজনীতিকরণের অপচেষ্টা হিসেবেও দেখছেন তারা। তাদের আশঙ্কা এতে করে বিভ্রান্তি ছড়াতে পারে। দেশের স্বার্থে এ ধরনের বিতর্ক না ছড়ানোরও আহ্বান জানান বিশ্লেষকরা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতি জেলায় 1 ব্যাটালিয়ন করে 30,000-এর বেশি সেনা ও নৌ সদস্য নির্বাচনের দায়িত্ব পালন করবেন। 389 উপজেলায় সেনা ও 18 উপজেলায় টহল দেবেন নৌবাহিনীর সদস্যরা। এক পরিপত্রে বলা হয়, রিটার্নিং কর্মকর্তার সাথে সমন্বয় করে সশস্ত্র বাহিনী তাদের টহল ও অন্যান্য অভিযান পরিচালনা করবেন। এছাড়া নিরাপত্তা নিশ্চিতে ফৌজদারি কার্যবিধি 127 থেকে 132 ধারা অনুযায়ী কাজ করবে সশস্ত্র বাহিনী। যেখানে ম্যাজিস্ট্রেটের নির্দেশে অথবা ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতে কমিশন অফিসার যে কোনো অবৈধ সমাবেশ, ছত্রভঙ্গ ও সামরিক শক্তি প্রয়োগ ও গ্রেফতার করার এখতিয়ার রাখবেন। সেনা মোতায়েনে এই এখতিয়ার যখন আইনসিদ্ধ, তখন ঐক্যফ্রন্ট ও বিএনপি থেকে বিবৃতিতে সেনাবাহিনী জনগণের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেবে না ও কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষে কাজ করবে না জানিয়ে বিবৃতি অপ্রয়োজনীয় ও সেনাবাহিনীর দায়িত্বের প্রতি আস্থাহীনতা বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। বাংলাদেশ সেনাবাহিনীর যে পেশাগত দক্ষতা
এবং কমান্ড চ্যানেলের যে দক্ষতা সেটি অনেক অনেক এখন পরিপক্ক। সুতরাং এই ধরনের কথা বলে সেনাবাহিনীকে বিভ্রান্ত করা যাবে না, প্রশ্নবদ্ধ করা যাবে না এবং জনগণকে বিভ্রান্ত করা যাবে না, কারণ জনগণের প্রবল আস্থা রয়েছে সেনাবাহিনীর উপরে। তাদের মতে এ ধরনের বক্তব্য সেনাবাহিনীকে রাজনীতিকীকরণের অপচেষ্টা, যা অনাকাঙ্ক্ষিত। সেনাবাহিনী নিয়ন্ত্রিত হবে সম্পূর্ণ আইন দ্বারা এবং আইন দ্বারাই তারা চলবে। তাদেরকে যে কাজ দেওয়া হবে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য তারা সেই কাজে নিয়োজিত হবে। সেনাবাহিনী এর আগেও কাজ করেছে, এখনো করছে, তারা যথেষ্ট আস্থা নিয়েই কাজ করছে। তো সেখানে এইসব কথা বলার, বিতর্ক বাড়ানোর জন্য। এদিকে নির্বাচনে 6টি ইভিএম এ কারিগরি সহায়তা দেবে সশস্ত্র বাহিনী, যা নির্বাচনে ইভিএম ভোটিং নিয়ে যে প্রশ্ন উঠেছিল তা থাকবে না বলে মনে করেন তারা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। আবারও জানাবো প্রচারণার খবর। উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচনী প্রচারণা। এই মুহূর্তে সিলেটের বালাগঞ্জ এলাকায় আছেন রিপোর্টার ইকরামুল কবির এবং ব্রাহ্মণবাড়িয়ায় আছেন উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি ইকরামের কাছে। ইকরাম, সিলেট 3 আসনের বালাগঞ্জ উপজেলায় এবং আজিজপুর মার্কেটে এই আসনটিতে 3টি উপজেলা নিয়ে এই আসনটি বালাগঞ্জ, উসমানীনগর এবং ফেঞ্চুগঞ্জ, এই 3টি আসন নিয়ে 3টি উপজেলা নিয়ে এই আসনের ভোট সংখ্যা 3,22,000। কিছু সময় আগে এই এলাকায় ঐক্য ফ্রন্টের প্রার্থী এবং বিএনপি নেতা শফি আহমদ চৌধুরী এই এলাকায় তিনি একটি পথসভা করে এলাকার লোকজনের সাথে সমাবেশ করে এই এলাকা ত্যাগ করেছেন। এখানে একটি ছোট ঘটনা ঘটে গেছে। এখানে পুলিশের একটি আসামি ধরতে এসেছিলেন এবং আসামি ধরাকে কেন্দ্র করে বিএনপি নেতা কর্মীদের সাথে এবং এই বাজারে যারা আছেন হলো স্থানীয়দের সাথে কিছুটা বাকবিতণ্ডা হয়। সবশেষে আসামিকে ধরে নিয়ে যায় পুলিশ এবং পরবর্তীতে তিনি আশ্বাস দেন, ওসি আতাউর রহমান আশ্বাস দেন যে দাগি আসামি এবং তার যদি কোনো ওয়ারেন্ট না থাকে তার যদি বেইলি থেকে থাকে তাকে পরে ছেড়ে দেওয়া হবে। সব কিছু মিলে বলা যায় যে এই বালাগঞ্জে এখন অন্যদিকে যিনি নির্বাচনে প্রচারণা চালাচ্ছেন তিনি হচ্ছে মাহমুদুজ্জামান চৌধুরী, মহাজোট এবং আওয়ামী লীগের প্রার্থী। নৌকা প্রতীক নিয়ে তিনি ঢাকাপুর সহ অন্যান্য জায়গায় তিনি প্রচারণা চালাচ্ছেন। বালাগঞ্জে যে সিলেট 3 আসনে বালাগঞ্জ, উসমানীনগর এবং দক্ষিণ সুরমা অনেক বড় একটি এলাকা। সব এলাকায় আমরা বিভিন্ন জায়গায় সকালবেলায় দেখেছি যে একটি উৎসবের আমেজ বিরাজ করছে। সব জায়গাতে একটি আগামী 30শে ডিসেম্বর যাতে করে একটি নীরব একটি ভোট দেওয়া যায়, ভালোভাবে ভোট দেওয়া যায়, সেই ব্যাপারে তারা আশাবাদী। এবং বালাগঞ্জ উপজেলায় ইতিমধ্যে সেনাবাহিনীর একটি দল সেখানে অবস্থান নিয়েছেন এবং এই এলাকায় সেনাবাহিনী মোতায়েনের ফলে এলাকাবাসীর মধ্যে একটি আশ্বাস ফিরে এসেছে, শান্তির একটি পরিবেশ ফিরে এসেছে। সব কিছু মিলে বলা যায় একটি শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। এই ছিল সিলেট 3 আসনের নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। এবার আমি চলে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার খবর জানার জন্য। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী উজ্জ্বল। হ্যাঁ, বিপুল উৎসব উদ্দীপনা আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার যে 6টি সংসদীয় আসন আসে সেই 6টি সংসদীয় আসনে কিন্তু ভোটার এবং প্রার্থীরা কিন্তু রাত দিন প্রচারণা চালিয়ে যাচ্ছে। আপনি জানেন নির্বাচনের মাত্র 6 দিন। এই নির্বাচনকে কেন্দ্র করে আমি এখন যে দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়া সদর 3 আসনের বিজয়নগর উপজেলা বুদন্তি এলাকায়। এই বুদন্তি এলাকায় ব্রাহ্মণবাড়িয়ার 3 আসনে যিনি প্রার্থী আছেন মহাজোট প্রার্থী ওবায়দুল মুক্তাদির চৌধুরী, তিনি কিন্তু সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার হাজিপুর, বুদন্তি সহ 7 বরকা এলাকায় গণসংযোগ করেছেন। গণসংযোগকালে তিনি ব্যাপক সাধারণ মানুষের সাড়া পেয়েছেন, বিভিন্ন সাধারণ মানুষের সাথে কথা বলেছেন, গণসংযোগ করেছেন, জনসভা করেছেন। জনসভায় কিন্তু তিনি তার সময়ের যে তিনি দুইবার যে সংসদ সদস্য ছিলেন ইতিপূর্বে, তার সময়ে যে উন্নয়ন, সেই উন্নয়ন কর্মকাণ্ডের কথা কিন্তু তিনি ভোটারদের কাছে তুলে ধরেছেন। ভোটাররা কিন্তু তার যে উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে তাকে আশ্বস্ত করেছেন এবং জানিয়েছেন যে আগামী দিনে উন্নয়নের পক্ষে তারা থাকবেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার যে বাকি যে সংসদীয় আসনগুলো আছে সেই সংসদীয় আসনগুলোতে কিন্তু ভোটাররা কিন্তু রাত দিন প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া যে পাড়া মহল্লা থেকে শুরু করে চায়ের দোকানে ভোটারদের ব্যাপক আমরা সরব উপস্থিত দেখছি। নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ভোটাররাও কিন্তু তৎপরতা আছে। আর আপনি জানেন গতকাল রাত থেকে কিন্তু মাঠে সেনাবাহিনী নেমেছে। সেনাবাহিনী নামার পর থেকে কিন্তু ভোটারদের মধ্যে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে যে নির্বিঘ্ন ভোট অনুষ্ঠানের লক্ষ্যে তারা কিন্তু বলেছে যে তারা কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে ভোট দিতে পারবে। তো ব্রাহ্মণবাড়িয়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর।
প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, সেই খবর জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তী এবং এর আগে সিলেট থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার ইকরামুল কবির। দেখছেন দুপুরের সময়। 7 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে ঢাকার সাথে উত্তরবঙ্গের 12টি জেলার ট্রেন যোগাযোগ। এতে স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে। সান্তাহার জংশনের স্টেশন মাস্টার জানান, সকাল 7টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা রূপসা এক্সপ্রেস ট্রেনটি নওগাঁর ছাতিয়ান এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সাথে উত্তরের 12টি জেলার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। খবর পেয়ে দুপুরে পাবনার ঈশ্বরদী থেকে আসা একটি রিলিফ ট্রেন লাইনচ্যুত হওয়া বগিটি উদ্ধার কাজ শুরু করে। উদ্ধার কাজ শেষ হওয়ায় দুপুর 2টার দিকে আবারও ট্রেন চলাচল শুরু হয়। ট্রেনের লাইনে ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্টেশন কর্তৃপক্ষ। সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপনের বেশিরভাগ প্রস্তুতি সম্পূর্ণ রাজধানীতে। গির্জা, উপাসনালয়, বাসাবাড়ি থেকে শুরু করে হোটেল মোটেলে সবখানেই উৎসবের আলোকসজ্জার জাঁকজমক উপস্থিতি। বড়দিন উপলক্ষে গির্জার উপাসনালয়গুলোতে চলছে প্রস্তুতির শেষ পর্ব। চিত্রকল্পে ফুটিয়ে তোলা হয়েছে যিশুর জন্মদৃশ্য। প্রস্তুত বেথলহেমের প্রতীকী গোশালাও। বড়দিনে সমবেত স্বরে বিশেষ প্রার্থনার মহড়ায় ব্যস্ত ক্ষুদে শিশুরা। জগৎ সংসারকে যিনি বিকশিত করেছেন সত্যের আলোয়, সেই যীশুখ্রিস্টের সম্প্রীতি আর ভালোবাসার আদর্শ ছড়িয়ে পড়ুক সমাজের প্রতিটি মানুষের মনে, এমনটাই প্রার্থনা ভক্তদের। বাংলাদেশে প্রথম মাস্টার কার্ড ব্র্যান্ডেড কন্ট্যাক্টলেস ক্রেডিট কার্ড চালু করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এমটিবি। সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে নতুন এই সেবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। এই সেবার মাধ্যমে গ্রাহকরা আগের চেয়ে আরও বেশি স্বাচ্ছন্দ্যে এবং দ্রুত লেনদেন করতে পারবেন বলে জানানো হয় ব্যাংকের পক্ষ থেকে। সংবাদ সম্মেলনে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনিস খান এবং মাস্টার কার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল সহ প্রতিষ্ঠান দুটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুপুরের সময়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কামরাঙ্গীরচরে আওয়ামী লীগের নির্বাচনী সভায় জনতার ঢল। শেখ হাসিনা বললেন, উন্নয়নের জন্য দরকার সরকারের ধারাবাহিকতা। ভোট চাইলেন নৌকায়। প্রচারণায় জমজমাট সারা দেশ। নির্বাচন ঘনিয়ে আসায় দম ফেলার ফুরসত নেই প্রার্থীদের। ভোট টানতে নানান প্রতিশ্রুতি। সারা দেশে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে সেনাবাহিনী। আইনশৃঙ্খলা রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে পারবে, জানালেন সিইসি। সেনা মোতায়েনে ঐক্যফ্রন্টের বক্তব্য অনাকাঙ্ক্ষিত বলছেন বিশ্লেষকরা। দেখছেন বাহিনীকে রাজনীতিকরণের অপচেষ্টা হিসেবে, বিভ্রান্তি ছড়ানোর আশঙ্কা। এবং পিএসসি, জেএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ। বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন। দেশকে আরও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়াই আওয়ামী লীগের লক্ষ্য, বললেন প্রধানমন্ত্রী। এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ আর সঙ্গে থাকুন সময়ের।